দেখুন, মানুষের ক্যান্সারের মতো মোবাইলেও কিছু এরকম রোগ রয়েছে যেগুলো ক্যান্সারের মতো হয়ে থাকে। পর্যায়ক্রমে এগুলো ছড়িয়ে যায় এবং ধীরে ধীরে ফোনটি একদম বিকল হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ফোনটি মূলত পাঠিয়েছে রানী শঙ্কল ঠাকুরগা থেকে। ফোনটি পোকো X3 NFC। এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং কি এই ফোনটি ইতিপূর্বে কোনো এক সময় খোলা হয়েছিল, আর সেই কারণটি ছিল এই ফোনটি হয়তো পানি গিয়েছিল কোনো সময়, যে কারণে উনি ফোনটি সার্ভিসিংয়ের জন্য দিয়েছিলেন এবং এরপর উনি ইউজ করতেছিলেন, হঠাৎ করে ফোনটি অফ হয়ে যায়। তো আমি দেখে নেব যে ফোনটির কী ধরনের রিডিং রয়েছে। ডিসি পাওয়ার সাপ্লাইতে প্রথমত এটি অটো রিডিং রয়েছে 3 এবং সেই সাথে এটির পাওয়ার যে কিক রেসপন্স সেটি রয়েছে 15 + 3 18 রিডিং রয়েছে। আমরা এই ধরনের রিডিং আমরা অনেক সময় চেক করে থাকি। আপনার ফোনটি যদি অটো কোনো রিডিং থাকে, মানে শর্ট থাকে ফোনটি, সেই রিডিংটির সঙ্গে এটির যে কিক রেসপন্স, মানে পাওয়ারে চাপ দিলে যে রেসপন্স, সেই রেসপন্সটি অ্যাড করতে হবে। প্লাস করে যে রিডিংটি আসবে সেটি একটু বেশি আসবে, সেখান থেকে শর্টের রিডিংটি বাদ দিয়ে দিলে আপনার যে রিডিংটি থাকবে সেটি হচ্ছে জেনুইন রিডিং। আর 15 রিডিং থাকা মানে এটি প্রসেসরের প্রবলেম থাকার সম্ভাবনা 99%। তো প্রসেসরের কন্ডিশনটি আমি দেখে নেব, আর দেখেই মনে হচ্ছে যে এই প্রসেসরটি ইতিপূর্বে কেউ কোনো রিবলিং বা কোনো ধরনের রিপেয়ার করেনি। কিন্তু ফোনটির প্রবলেম কিন্তু যেহেতু অটো রিডিং রয়েছে, সেহেতু শর্ট থাকা অবস্থায় সেটি একটি বড় প্রবলেম, আর শর্টটি রিমুভ করতে হবে। তো ফোনটির A to Z আমি দেখব। সিপিইউ রিবোলিংয়ের কাজটি আমি পরে করব, জাস্ট আমি আগে চেক করে নিই। দেখুন, এটির টপ যে সাইডটি রয়েছে এই সেকশনে এখানে দেখুন পানি গিয়ে যে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়ে আছে। ইনফ্রারেডের পাশে যে ফাঙ্গাসটি তৈরি হয়েছে, মূলত এখানে যে আইসিটি রয়েছে এটির নিচে অনেক সময় লেগগুলো নষ্ট হয়ে যায় এবং পাশে যে ক্যাপাসিটর থাকে সেগুলো খারাপ হয়ে যায়। তো পুরো মাদারবোর্ডটির আমি অবজারভেশন করে দেখলাম যে এটি পুরো মাদারবোর্ডে অন্য কোথাও কিন্তু পানি প্রবেশ করেনি, বাট এই সেকশনটিতে পানি প্রবেশ করেছে, যে কারণে এটা হতে পারে। তো এই আইসিটির নিচে কোনো ধরনের ড্যামেজ নেই, আইসিটি রিমুভ করে দেখলাম। এবার আমি এই যে নেটওয়ার্কের যে আইসিটি 4GP এর সেকশনটি, এই সেকশনে স্টিলটি খুলব, কারণ আমার কাছে খুব ভালোভাবেই মনে হচ্ছে যে এই সেকশনটিতে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আর এটি খুলে দেখুন এটির কি অবস্থা। এই যে আইসিটির পাশ দিয়ে একদম এই যে সাদা সাদা হয়ে আছে, এটি হচ্ছে এক ধরনের ড্যামেজ। এটি ক্যান্সারে রূপান্তর হতে পারে। মানে আমি জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ বলছি যে একটি ফোনে যখন লিকুইড বা পানি জাতীয় কিছু প্রবেশ করে, তখন কিন্তু সেই মাদারবোর্ডটির বিভিন্ন জায়গাতে যেগুলো ভোল্টেজ যেখানে প্রবাহিত হয়, মানে বেশি পরিমাণে ভোল্টেজ প্রবাহিত হয়, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, পুড়তে থাকে। এটি এক ধরনের বলক ওঠার মতো এক ধরনের ফাঙ্গাস তৈরি হতে পারে এবং কি সেটি ধীরে ধীরে আপনার মাদারবোর্ডের যে লাইন বা লেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু খারাপ করে দিতে পারে। আর এটি যদি প্রাথমিক পর্যায়ে আপনি সমাধান না করেন, মানে পানি প্রবেশ করার পরে তাৎক্ষণিক বা কিছুক্ষণের মধ্যে যদি আপনি এটি ক্লিন না করেন, তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে এই যে ক্যাপাসিটরের যে লাইনগুলো, মাথাগুলো, এগুলো পুড়ে গেছে, এরকমভাবে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে এবং সেটি ইন্টারনাল যে লেয়ারগুলো রয়েছে মাদারবোর্ডের, যে ভিতর দিয়ে যে লাইনগুলো থাকে, সেগুলো কিন্তু খারাপ হতে পারে বা হয়ে যেতে পারে। যে কারণে একটি মাদারবোর্ডের যখন পুরো মাদারবোর্ডটিতে পানি প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু সেটির কাজ ভিন্ন। সেখানে আপনার প্রথমত ড্যামেজ হবে লাইট সেকশন, সেখানে ড্যামেজ হতে পারে। প্রথমে লাইট সেকশন ড্যামেজ হয় কারণ এখানে প্রচুর হাই ভোল্টেজ থাকে, যে কারণে আপনার স্বাভাবিকভাবেই হাই ভোল্টেজ যেখানে যত বেশি থাকবে সেখানে কিন্তু পুড়ে যাবে। তো এই জায়গাটিতে শর্ট রয়েছে, আমি শর্টটি আবার দেখে নিলাম। অটো রিডিং 3 রিডিং রয়েছে। যেহেতু এই আইসিটির আশেপাশে বেশ ভালো রকম ড্যামেজ রয়েছে, তো এগুলো আগে রিকভারি করবে এবং কি দেখুন এই আইসিটি নিচে পুড়ে গেছে এবং কি
একটি লেগ মনে হচ্ছে যে একেবারে ড্যামেজ। তো আমি এটিকে রিপেয়ার করে রিকভারি করার চেষ্টা করব, যে এই বলটি রিকভারি করা গেলে রিবোলিং করে এই আইসিটি লাগিয়ে দিলে হয়তো ফোনটি ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, এই ফোনটির যে সমস্ত জায়গাতে পানি গিয়েছে প্রত্যেকটি কম্পোনেন্টসকে আবার পূর্বের মতো করে রিকভারি করতে হবে, মানে না হলে কোনো না কোনো সমস্যা কিন্তু এই ফোনটিতে থাকবে। সেক্ষেত্রে আমাকে প্রথমত এই আইসিটি অবশ্যই ইনস্টল করতে হবে, কারণ এটি না থাকলে এটির যে সাপ্লাই 1.8 ভোল্ট যেগুলো 4GPA-তে চলে গেছে, এই ভোল্টেজগুলো না পেলে কিন্তু নেটওয়ার্ক বা বেসব্যান্ড আননোন এরকম কিছু প্রবলেম হতে পারে। তো নেটওয়ার্কের যে ভোল্টেজ লাইনগুলো সেগুলোতে ড্যামেজ রয়েছে, সেগুলো রিকভারি করতে হবে। আমি প্রথমে এই আইসিটি আগে বসিয়ে দিলাম, এটির বল করার প্রয়োজন মনে করলাম না, এটি আমি প্রেশার দিয়ে লাগিয়ে দিলাম। আইসিটি কিন্তু আমি চেঞ্জ করে দিলাম, কারণ ওই বলটি রিকভারি করা সম্ভব হয়নি। বলটি গ্লাস আইসি হওয়ার কারণে সেটির বলটি বের করতে পারলাম না, এবং কি সেটি আইসিটি রিপ্লেস করতে হলো। সেই সঙ্গে আমি অন্যত্র যে কম্পোনেন্টসগুলো ড্যামেজ রয়েছে সেগুলো আমি রিপ্লেস করব, এবং কি এটির যে শর্ট রিডিংটি, এই রিডিংটি কিন্তু আমাকে জিরোতে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু এই ফোনটির চার্জ কম থাকবে, মানে চার্জ থাকবে না, ফোন রান হলেও কিন্তু চার্জ থাকবে না। সেক্ষেত্রে আমি ড্যামেজ ক্যাপাসিটরগুলো রিপ্লেস করব, এবং পাশাপাশি আমার আরও কোনো লাইন মিসিং রয়েছে কিনা বা কোনো ড্যামেজ রয়েছে কিনা সেই বিষয়গুলো আমাকে দেখে সেগুলো রিকভারি করতে হবে। তো দেখুন এখানে যে 4GPA-এর যে ভোল্টেজগুলো, আসলে ভিপিএস ভোল্টেজ বা ব্যাটারির যে লাইনগুলো, মানে 4.0 বা 4.2 ভোল্টেজের যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু বেশিরভাগই ড্যামেজ হয়ে যায়, কারণ এখানে সরাসরি ভোল্টেজ থাকে। এই ভোল্টেজগুলো আসলে এটি ডিফল্ট ভোল্টেজ অলওয়েজ অল টাইম থাকে, যে কারণেই কোনো ড্যামেজ, মানে পানিতে পড়লে ফোনটি যদি আপনি অফ করে রাখেন এরপরেও কিন্তু এই লাইনগুলোতে ড্যামেজ হয়ে যায়, কারণ আপনার সাপ্লাই অলওয়েজ এখানে অন থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এখানে যে আরও কম্পোনেন্টসগুলো রয়েছে যেগুলো ক্যাপাসিটরগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলো আমি রিপ্লেস করে দিচ্ছি। আরেকটি ফোনে ক্যাপাসিটরের বিভিন্ন অংশে বিভিন্ন কাজ রয়েছে। ক্যাপাসিটরগুলো থাকার কারণে ভোল্টেজগুলো স্টেবল থাকে, এবং কি প্রচুর পরিমাণে ক্যাপাসিটর ফোনে ইউজ করা হয়। এর কারণে কিন্তু ব্যাটারির যে লংজিভিটি, ব্যাটারি অনেক লং টাইম টিকে, এটির একটি কারণ রয়েছে। তো এখানে যদিও অনেক সময় দু একটি ক্যাপাসিটর মিসিং হলে খুব একটা তারতম্য হয় না। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে লাইনটি, এই লাইনটি কিন্তু একদম ব্রেক হয়ে আছে, এই লাইনটি কিন্তু আমাকে রিকভারি করতে হবে। তো লাইনটি আমি বের করে নিচ্ছি। এখানে নিচের যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলো একদম কেটে গেছে, এবং কি এটি বার্ন হতে হতে এই লাইনটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। আর একটি লাইনের কিন্তু আইসির ইনপুট আউটপুট লাইনগুলো যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু সেই আইসিটি পরিপূর্ণ কাজ করবে না। তো এখানে অবশ্যই এই লাইনটি সংযোগ দিতে হবে, এবং কি সেটি আমি দিয়ে তারপরে একটি ক্যাপাসিটর এখানে লাগিয়ে দিব। আর এই ভোল্টেজ লাইনগুলো কিন্তু বেশিরভাগই ড্যামেজ হয়, এটি আপনার লিকুইড বা পানি জাতীয় জিনিস যাওয়ার পর ধীরে ধীরে আস্তে আস্তে তামাটে হয়ে সেটি কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো এরকম অনেক লাইন আছে যেগুলো আমরা দেখতে পাই না, ভিতরে মাদারবোর্ডের ভিতর দিয়ে যে লাইনগুলো যায় সেগুলো কিন্তু অনেক সময় ড্যামেজ হয়। আর সেগুলো ড্যামেজ হয়ে গেলে তখন কিন্তু আমাদের সেগুলো রিকভারি করা সম্ভব হয় না। তো আমি অন্য একটি মাদারবোর্ড থেকে এই জায়গায় যে ক্যাপাসিটরটি ছিল সেটি আমি ইনস্টল করে দিচ্ছি। তো মূলত মাদারবোর্ডে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর ইউজ করা হয়ে থাকে। এটি একটি কমন ক্যাপাসিটর, এটি আপনি যে কোনো জায়গা থেকে লাগালেও কাজ করবে, কোনো সমস্যা না। তো আমি নেটওয়ার্ক সেকশনটি পরিপূর্ণ আমার মনে হচ্ছে যে এখন আমি রিকভারি করে নিয়েছি। তো এ টু জেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি দেখব এখন। তো আমার মূলত অটো রিডিং যেটি ছিল সেটি কিন্তু এখন চলে গেছে। তো এখন রিডিং রয়েছে 15। তো এই 15 রিডিং, 15, 16 এ ধরনের যে রিডিং থাকে, এই রিডিংগুলো আমাদের সিপিইউ থেকে হয়ে থাকে। এখন আমার যে কাজটি এটির যে নর্মালি ডেড হয়ে যাওয়ার কারণ সেটি সিপিইউ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কি সেটি সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে আমাকে সলভ করতে হবে। তো চলুন এবার আমরা সিপিইউ রিবোলিংয়ের কাজটি করব। সিপিইউ রিবোলিং করার পর আমার এই ফোনটি রান হয় কিনা সেটি দেখার বিষয়।
আর সেই সাথে আমার যে শর্ট প্রবলেমটি ছিল সেটি কিন্তু সলভ হয়েছে। এখানে উল্লেখ্য যে আমি আসলে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটি সবসময় সামনে নিয়ে আসতে পারি না বা দেখানো সম্ভব হয় না, কারণ দেখুন সবচেয়ে বড় কথা যে আমি নিজে একা কাজ করি, কাজের প্রচুর প্রেশার থাকে, সেই সঙ্গে ক্যামেরার পজিশন বারবার চেঞ্জ করা এবং অনেক কিছুই খেয়াল রাখতে হয় কিন্তু একটি কাজ করতে গিয়ে। আর সব কিছু মিলিয়ে আসলে সম্ভব হয় না, অনেক কিছু করতে চাইলেও করতে পারি না, কারণ একা অনেক কাজ করতে হয় যে কাজগুলো আসলে আপনাদের সহজ মনে হতে পারে। একটি কন্টেন্ট তৈরি করে উপস্থাপন করা সেটি অনেক কঠিন ব্যাপার। একটি কাজ করতে যতটা না পরিশ্রম হয় তার চেয়ে আমার মনে হয় বেশি একটি ভিডিও তৈরি করে সামনে নিয়ে আসা। কারণ একটি ভিডিওতে অনেক কাজ থাকে, আপনারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অবশ্যই জানেন বিষয়টি। আর একটি বিষয় হচ্ছে যে আমি যে ইনফরমেশনগুলো দিয়ে থাকি, মানে আমি যে এই যে পাওয়ার সাপ্লাই রিডিংগুলো বলে থাকি, ভোল্টেজের বিষয়গুলো বলে থাকি, এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব হয় না, কিন্তু আমার মুখের কথা কিন্তু আপনাদের বিশ্বাস করতে হবে বা আশা করি বিশ্বাস করবেন। কারণ হচ্ছে যে আমি কোনো রং ইনফরমেশন ভিডিওতে দেওয়ার চেষ্টা করি না। আমার যদি মনে হয় যে কোনো ইনফরমেশন আমি দেব না, সেটি আমি চেপে যাব বা হাইড করে যেতে পারি, বাট আমি ভুল কোনো তথ্য আপনাদেরকে দেওয়ার কোনো সময়ই চেষ্টা করি না, আর সেটি ইনশাল্লাহ পাবেন না আশা করি। কারণ এত কষ্ট করে আপনাদের সঙ্গে যে এই যে কন্টেন্ট নিয়ে আসি এবং কি আপনারা অনেক দীর্ঘদিন যাবত আমার কন্টেন্টগুলো দেখছেন, ভিডিওগুলো দেখছেন। একটি মানুষ, আমি কাজ করি মোবাইল সার্ভিসিং, আমার পেশা, এর বাইরে আসলে কিছু না। আমার এই কাজগুলো আমি আপনাদের সামনে ভালো লাগা থেকে শেয়ার করি, শেয়ার করতে করতে এক সময় আপনাদের সঙ্গে একটি সম্পর্ক হয়তো হয়ে গেছে। আমি অনেক চাপে, মানসিকভাবে অনেক চাপে রয়েছি। আপনারা যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা জানেন যে আমার একটি জমি সংক্রান্ত একটি বিষয় রয়েছে, যে কারণে আমি বেশ অনেকটাই ঝামেলায় রয়েছি, দৌড়াদৌড়ি করতে হয় অনেক। আর সেটি সম্পূর্ণ ইলিগ্যাল পন্থায় আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের ফ্যামিলি সহ সবাই আসলে একটি দুশ্চিন্তায় রয়েছে। সেই সাথে আমার একটি বড় ফ্যামিলি রয়েছে, ফ্যামিলির দু একজন সদস্য অসুস্থ রয়েছেন, তাদের বিষয়ে খেয়াল রাখতে হয়। পুরো একটি ফ্যামিলির আসলে বলতে পারেন দায়িত্ব নিয়ে সব কিছু মিলিয়ে সেই সাথে আমার কাজের যে প্রেশার সেটি রয়েছে, সেই সাথে এই যে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত কন্টেন্টের বিষয়গুলো নিয়ে আমি, যেমন কমেন্ট পড়তে হয়, কমেন্টের অ্যান্সার দিতে হয়। আমার সাথে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা থেকে হোয়াটসঅ্যাপে ফোন দেন, মেসেজ দেন। আমি সর্বাত্মক চেষ্টা করি আপনাদের সঙ্গে রিপ্লে করতে। অনেকে বুঝেন না, একটু হাই, হ্যালো এ ধরনের রিপ্লে দিয়ে অনেকে আছে 2-3 বার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, কিন্তু তাদেরকে প্রত্যেককে আমি এই একটি করে হাই হ্যালোর অ্যান্সার দিতে গেলে আমার অনেক সময় লাগে। আমি বলবো আপনারা যদি আমাকে কন্ট্যাক্ট করেন, আলহামদুলিল্লাহ দেখুন ফোন কিন্তু রান হয়ে গেছে। তো আমরা এবার ক্যামেরা লাগিয়ে সব কিছু মিলিয়ে চেক করব। তো যেটি বলছিলাম, অনেকে আছেন শুধু একটি সালাম দিয়ে ওয়েট করছেন। আসলে আমি বলবো যে আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ করেন, আপনারা সরাসরি সম্পূর্ণ প্রবলেমটি খুলে বলে আপনি এক বাক্যে মেসেজ করবেন, যতটা শর্টকাটে করা যায়। কারণ দীর্ঘ সময় এঙ্গেজ থাকতে পারি না আমি। তো এইটি একটি বড় সমস্যা। আর একটি বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় মোটরসাইকেলে ড্রাইভিংয়ে থাকা অবস্থায় আমি ফোন রিসিভ করতে পারি না। এই বিষয়গুলো এরপরেও আমি রাস্তায় অনেক জ্যামের মধ্যে দাঁড়িয়েও কিন্তু দেখা যায় ফোন রিসিভ করি, কারণ প্রত্যেকটা মানুষকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা আমার গুরুত্বটা বুঝবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ এই যে কন্টেন্টগুলো নিয়ে আসি আপনাদের সামনে, এগুলো আসলে চেষ্টা করি আরও সুন্দর করে করার। হয়তো পারি না, কারণ আমি কিন্তু প্রফেশনাল কোনো ইউটিউবার না। আমি প্রফেশনে আমি একজন টেকনিশিয়ান, মোবাইল সার্ভিসিং করে থাকি। আমার প্রায় 20 বছর হয়ে গেছে মোবাইল সার্ভিসিং পেশায় আমি নিয়োজিত রয়েছি। আর এই যে প্রসেসর রিলেটেড ইস্যুগুলো, পোকো X3 প্রো এবং নোট 10 প্রো সহ যে বর্তমানে আপডেট দেওয়ার পর সিপিইউতে সমস্যা হয়, এ ধরনের অনেক ফোন রয়েছে। এই ফোনগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি খারাপ হচ্ছে বর্তমানে। একেবারে যেগুলো 99% ফোন ঠিক হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, সেই ফোনগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। কারণ এগুলো হয়তো বা যাকে তাকে দেখিয়ে, যিনি এই কাজগুলো করতে পারেন না, সিপিইউ কাজগুলো তারাও ট্রাই করেন, করতে গিয়ে এই ফোনগুলো কিন্তু খারাপ হচ্ছে। যে কারণে আমি এটি বারবার ভিডিওতে বলে থাকি যে আপনারা অবশ্যই দক্ষ যারা এই সিপিইউর কাজগুলো অলওয়েজ করছেন তাদেরকে দেখিয়ে তাদের দিয়ে করাবেন। কারণ আপনার ফোনটি আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে যারা কাজ করবে তাদের কাছে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। ফোনটি ঠিক না হলে তাদের কিছু আসে যায় না, কিন্তু আপনার জন্য কিন্তু সেটি অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কারণ আপনার ফোনটি যখন রিপেয়ার না হবে তখন কিন্তু আপনি একের পর এক ট্রাই করতে থাকবেন কিভাবে ফোনটি রিপেয়ার করা যায়, যেটি প্র্যাকটিক্যালি আমি দেখি আমার কাছে অনেকেই ফোন করেন যে কোনো ওয়ে কি নাই ফোনটি আর ঠিক করার। তো আসলে ওয়ে তো প্রথমেই ছিল, সেই ওয়েটি হয়তো আপনি আপনার নিজের ভুলে আপনি সেটি নষ্ট করেছেন। তো আজকের এই ফোনটি এটি নওগাঁ থেকে পাঠিয়েছে, ওনাকে আমি এখনই ফোন দিচ্ছি, ইনফরমেশন জানতে হবে। আর সেই সাথে ফোনটি সম্পূর্ণ অন হওয়ার পর আমি সব কিছু চেক করব, নেটওয়ার্ক থেকে শুরু করে। দেখুন ফোনটি অলরেডি অন হয়ে গেছে এবং কি ফোনটি সব আশা করি ঠিকঠাক রয়েছে। তো ওনার যে ডকুমেন্টগুলো সেগুলোও কিন্তু ঠিকঠাক রয়েছে। এই ফোনগুলো রিপেয়ার করে মোটামুটি বলা যায় যে একদমই আগের মতো ফোনটি পারফর্ম করবে। যদিও এটি ড্যামেজ ছিল, ড্যামেজগুলো পরিপূর্ণই রিকভারি হয়ে গেছে। এই ফোনটি কিন্তু সম্পূর্ণই ঠিকঠাক মতো চলবে। তো দেখুন আমি ক্যামেরা চেক করে নিচ্ছি, কারণ এটির কমন একটি ইস্যু রয়েছে, ক্যামেরা প্রবলেম পোকো X3-তে। তো ক্যামেরা যেহেতু ঠিকঠাক রয়েছে আলহামদুলিল্লাহ, বাকি সবই ইনশাল্লাহ ঠিক আছে। সেই সাথে আমি চার্জিংটি চেক করে নিচ্ছি। আর এই কমন বিষয়গুলো কিন্তু আমরা সবসময় চেক করে থাকি। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।